এখানে নিশ্চুপ, কারণ আপনি জানেন যে যে ওয়াকারুজ্জামান যে আছে সেনাবাহিনী প্রধান, সে হচ্ছে একটা সিআইএর একটা দারোয়ান, মানে সিআইএর একটা চর। তাকে কি দেশ থেকে বের করে দেওয়া হয়েছে? কারণ মোহাম্মদ ইউনূস তো তার বিরুদ্ধে প্রচুর ষড়যন্ত্র করেছিলেন। তাকে কি দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, না এখনো ওয়াকারুজ্জামান দেশেই রয়েছেন? সেও অ্যালাইন আছে আমেরিকার সাথে, সেও অ্যালাইন। আমি বারবারই বলেছি এরা সব শিয়ালের একরা, ওই সবগুলো একসাথে মিলিত হয়েছে। দেশের প্রতি এদের কোনো ভালোবাসা নেই, কিছুই নেই। পার্শ্ববর্তী দেশে কি হবে, ভবিষ্যতে 10 বছর পরে কি হবে, বাংলাদেশকে কাঁধে রেখে যে আপনার একটা যুদ্ধ বা তাদের শিকারটা করছে বাংলাদেশের কাঁধে বন্দুক রেখে, এগুলো বুঝবার ক্ষমতাও নেই, এগুলো ঠেকাবার ক্ষমতাও নেই। এটা একটি ব্যর্থ রাষ্ট্র বা ব্যানানা রিপাবলিক হওয়ার পথে রয়েছে। এই হচ্ছে আমার মন্তব্য আসলে একদমই। এবং আমি আরেকটু যেটা দর্শকদেরকে বলবো, যে হারকিউলিস বিমান নেমেছে এবং আরো একটা যে ছবি রয়েছে সেইটা আমি একটু দেখাতে বলবো প্রোডাকশন টিমকে। একটা হারকিউলিস নেমেছে বাংলাদেশে, এই যে দেখুন, সেটা আপনাদেরকে বলি। এটা হচ্ছে C-130J সুপার হারকিউলিস, এটা ইউএস এয়ারফোর্সের। এটা নেমেছে বাংলাদেশে চট্টগ্রাম বিমান ঘাঁটিতে, এবং তারপরই কিন্তু দেখা যাচ্ছে যে রীতিমতো একটা হইচই শুরু হয়ে গিয়েছে। আমি দাদা আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে হারকিউলিস আসছে, ইজিপ্ট থেকে বিমান আসছে, বাংলাদেশের সেনাবাহিনী তাদের মধ্যে কি এখনো পর্যন্ত বিবেক জাগ্রত হলো না? এখনো পর্যন্ত সবটাই তো চলে গেল, কক্সবাজার চলে গেল, অন্যান্য যে আইল্যান্ডগুলো ছিল সেগুলো চলে গেল, এবার আরো বেশ কিছু জায়গা চলে যাচ্ছে। কিছুই কি তাদের বিবেক জাগ্রত হবে না? দেশটাকে কি পুরোটা শেষ করে দেবে? দেখেন, আমার কাছে প্রাপ্ত তথ্য মতে ইন্দিরাজি, বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে চরমতম অসন্তোষ আছে। সেটা সিনিয়র পর্যায়েও আছে, মিড লেভেল পর্যায়েও আছে, সৈনিক পর্যায়েও আছে। এবং ক্যান্টনমেন্ট গুলোতে আর্মি এখন কয়েকটা ভাগে বিভক্ত হয়ে আছে। এবং আমি জানি না, গড ফরবিড, যে বাংলাদেশে আসলে যদি বড় সড়ো আপনি সেনা অসন্তোষ দেখতে পান, এখানে যদি আপনি কোনো ধরনের খুন খারাপিও দেখতে পান, বড় ধরনের আপনি সংঘর্ষ দেখতে পান, আপনি অবাক হবেন না। কারণ আমার কাছে এটা খুবই অবভিয়াস বা সম্ভাব্য বলে আমার কাছে মনে হয়। এখানে ভীষণ করতে ইচ্ছে করছে আপনাকে। আমরা তো নেপালের অবস্থার কথাটাও জানি, সেখানেও সেই জেনজি, যে বয়সের লোক রাস্তায় নেমে শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছেন দেশ থেকে, তিনি বেরিয়ে এসেছেন, নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, সেই জেনজি, সেই বয়সী তারাই পথে নেমেছিলেন। কিন্তু নেপালের সেনা পুরো টেক ওভার করে নিয়েছিল, যাতে কোনোভাবেই দেশের সার্বভৌমত্বটা বিকিয়ে না যায়। নেপাল এখন অনেকটাই স্থিতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশ কেন সেটা পারলো না? বাংলাদেশ আর্মির কাছে কি সেই ক্ষমতাটা তাহলে ছিল না? দেখেন, আমরা কিন্তু একটা ব্যাপার আমরা নিশ্চিতভাবে জানি এবং এই প্রোগ্রামেও বলেছি, আমাদের কাছে যথেষ্ট ইন্ডিকেশন আছে, আমাদের কাছে যথেষ্ট ক্লু আছে যে ওয়াকারুজ্জামান ইজ এ সিআইএ ম্যান, এবং সে সিআইএ এর মাধ্যমে প্রচন্ড প্রভাবিত। যখন একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী বা দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী বাহিনীর প্রধান কোনো একটা দেশপন্থী হয়, কোনো একটা অংশের পন্থী হয়, সেটা কিন্তু একটা দেশের সার্বভৌমত্বের জন্য যেমন হুমকি, এবং সেটা চরম মাত্রাতে আনফর্চুনেট একটা ব্যাপার। যখনই কোনো একটা মানুষ কোনো একটা কান্ট্রি ঘেঁষা বা কোনো একটা অংশ ঘেঁষা হবে, তাহলে তার মানে বুঝতে হবে যে তিনি তাদের যে স্বার্থ সেটাকেই তিনি আসলে বজায় রাখবেন, যেটা খুবই আনফর্চুনেট আমাদের জন্য যে ওয়াকারুজ্জামান ইজ এ সিআইএ ম্যান। আমি বারবার বলে এসেছি, নানানভাবে বলেছি, আবারও স্পষ্টভাবে বলছি, কোনো অস্বচ্ছতা আমার কথাতে নেই। এই সিআইএ ম্যান যখন আপনার আর্মির সর্বোচ্চ জায়গাতে বসে যখন আমেরিকার পারপাস কেউ সার্চ করবে, আগে থেকে এখনো পর্যন্ত সিআইএ এর কথাতেই চলছে, আপনি এটা বলছেন? একদম। আমি এখনো আপনাকে বলছি যে সিআইএ এর কথাই চলছে, এবং তার দরকার হচ্ছে তার ওই গদিটা, পদটা, তার সে এলপিআর এ যাবে, সেই একটা ষড়যন্ত্র করেন, তাহলে তাকে কিভাবে জানে শেষ করে দেবার ষড়যন্ত্র? দেখেন, মাঝখানে এক ধরনের টেনশন তৈরি হয়েছিল, সেটা একটা আলাদা বিষয়। এইখানে কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে একদম বড় হেডিং এ এই ঘটনাটা যখন ঘটেছে, তখন আপনি খেয়াল করেছেন কিনা জানি না যে মার্কিন যে চার্জ অ্যাফেয়ার্স যিনি আছেন, ট্রেসি অ্যান্ড রবার্টসন, তিনি কিন্তু কয়েক দফাতে সেনাবাহিনীর সাথে কথা বলেছেন, ইউনুসের সাথে কথা বলেছেন, অর্থাৎ একটা ব্রিজের কাজ করেছেন। অর্থাৎ আমেরিকার যে হাই কমিশন আছে বাংলাদেশে, এটিকে আপনি আসলে আমেরিকান হাই কমিশন না বলে রবার্ট ক্লাইভের একটি বাসভবন বলতে পারেন।
রবার্ট ক্লাইভ যেমন ওইখানে বসে বসে, বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন 200 বছর শাসন করেছে, বাংলাদেশের ওই শাহজাহানপুরে বা শাহজাহানপুরে যেই ঢাকার শাহজাহানপুরের যেই তাদের হাই কমিশন আছে, তারাই এখন মূলত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে। এবং নিজেদের ভেতরে অর্থাৎ ওয়াকার এবং ইউনূসের ভেতরে যে টেনশনকে আমরা তাল বলে মনে করেছিলাম, সেটিকে তারা একটা ব্রিজের মধ্যে স্তীমিত করেছে, কারণ আমেরিকা এই দেশকে নিয়ন্ত্রণ করছে। এখন আপনি আমাকে যদি বলেন যে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ বা জনগণের ভবিষ্যৎ আছে বলে আপনি মনে করেন এই দেশের? যেখানে আপনাকে বলে দেওয়া হচ্ছে যে বাংলাদেশকে একটা ইস্ট তিমুর বানানোর চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশকে একটা বেইস করানোর চেষ্টা করা হচ্ছে, আমাদের সামনে জলজান্ত একটা গোলামির চুক্তি দেখতে পাচ্ছি, অথচ বছরের পর বছর ইন্দিরাজি কি বলে গেল যে বাংলাদেশ নাকি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে। আজকে 1 বছর হতে চললো বাংলাদেশের এই দখলদার বাহিনী একটা চুক্তির একটা লাইন দেখাতে পেরেছে যেটা ভারতকে বিক্রি করে দেওয়া শামিল। বরঞ্চ হাইকোর্ট থেকে আপনার বলছে যে আদানির সাথে যে চুক্তিটা হয়েছে সেটা পারফেক্টলি ফাইন। এবং আমরা এটাও আবিষ্কার করলাম যে কলকাতার মাটি ব্যবহার করে আমরা বছরে 2000 কোটি টাকা বাঁচাতাম, অথচ আমাদেরকে বলা হতো কি ভারতের কাছে নতজানু পররাষ্ট্র নীতি, ভারতের কাছে সব দিয়ে দেওয়া হয়েছে। কই এই যে বলা হচ্ছে যে 26 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে ভারতে নিয়ে যাচ্ছে, সেই 26 লক্ষ চাকুরিজীবী কোথায়? আমি এই অথচ আমরা দেখতে পেলাম যে আমেরিকার সাথে এই চুক্তি, এখন আমেরিকার সাথে এই চুক্তি যদি মেলান, আর হারকিউলিস যদি আপনি মেলান, মহেশখালী যদি আপনি মেলান, এবং আমেরিকার সৈন্যের সমাবেশ যদি মেলান, এই চারটাকে আপনি একই সূত্রে বাঁধলে আমি স্পষ্ট দেখতে পাই যে ভারত এবং চায়না এবং মিয়ানমারকে কেন্দ্র করে আমেরিকা এইখানে একটা বেইস তৈরি করতে যাচ্ছে, তাদের সেটআপের কাজ চলছে। এখন ভারত এটাকে কিভাবে নেবে, কূটনৈতিক ভাবে তারা এটাকে কিভাবে ডিল করবে, এইটা চায়নাই বা কিভাবে ডিল করবে, মিয়ানমার করবে, এটা নিশ্চয়ই স্ব দেশের পররাষ্ট্র নীতিগুলো বলবে। কিন্তু আমার দুঃখের জায়গাটা হচ্ছে আমার ভূমি ব্যবহার করে আমি ভারতকে অস্ত্র দাগাবো কেন, চায়নাকে অস্ত্র দাগাবো কেন, বা মিয়ানমারকে অস্ত্র দাগাবো কেন? আমার জায়গা এইটা, আমি তো বাংলাদেশের নাগরিক, আমি আমার বাংলাদেশের মহেশখালী থেকে মানুষ উচ্ছেদ করে দিব আর রোহিঙ্গাদেরকে এনে আমি এখানে পোলাও কোরমা খাওয়াবো, এটা কি ধরনের আচরণ? তাই তো আপনি একটা মেটিকুলার প্ল্যান করে একটা নির্বাচিত সরকারকে সরিয়ে দিলেন, দিয়ে আপনি আমেরিকার কাছে দেশটা দিয়ে দিলেন। তো আমেরিকা থেকে 5 কোটি লোক বাংলাদেশ থেকে নিয়ে যাক, তাও তো আমি বলতে পারি যে 5 কোটি লোক কমে গেছে, তারা এখন বাংলাদেশে রেমিটেন্স পাঠাবে, তাও তো নিচ্ছে না। বাংলাদেশ এখন কেউ যেতেই পারছে না বাংলাদেশ থেকে আমেরিকা।